আসসালামু আলাইকুম। আজ শুনবেন রিটার্ন অফ ড্রাকুলার ১০ম পর্ব। সবচেয়ে ঘনিষ্ঠ ও ভয়ঙ্কর মুহূর্তের সামনে দাঁড়িয়ে আমরা। চলুন আজকের যাত্রা শুরু করা হোক। জোনাথন হারকারের ডায়েরি, ১৬ নভেম্বর, সন্ধ্যা। তিক্ততায় ভরে আছে আমাদের মন। কারফাক্স অ্যাবির উপরে নজরদারির জন্য দুজন লোক লাগিয়েছিলেন সেওয়ার্ড। ওরা আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত কেউ নাকি ওখানে ঢোকেনি বা বেরোয়নি। ওদের চোখে ধুলো দেওয়া হয়েছে, নাকি ঠিকমতো নজরই রাখেনি বেটারা। একমাত্র ঈশ্বর জানেন। আসল কথা হলো, ড্রাকুলা ঘোল খাইয়েছে আমাদের সবাইকে। আজ দুপুরে দ্বিতীয়বারের মতো অভিযান চালিয়েছিলাম আমরা কারফেক্স অ্যাবিতে। সঙ্গে অস্ত্রশস্ত্রের কমতি ছিল না। কুকুরগুলোকে ঠেকাবার জন্য মাংস, মুগুর আর রাইফেল নিয়েছিলাম। সেগুলো ভালোই কাজ দিয়েছে। দুটো কুকুর মারা পড়েছে গুলি খেয়ে। বাকিগুলো মাংসের লোভে ছুটে চলে গিয়েছিল অন্যদিকে। ফলে সহজেই চ্যাপেলের প্রবেশ পথে পৌঁছতে পেরেছিলাম আমরা। দিনের বেলা অভিযান চালিয়েছিলাম একটা মাত্র কারণে। ওই সময় ড্রাকুলা ঘুমিয়ে থাকে, আমাদেরকে বাধা দিতে পারবে না। কিন্তু চ্যাপেলে ঢোকার পরে বোকা বনতে হয়েছে। ওখানকার সবগুলো কফিন আর সবগুলো সমাধিতে তল্লাশি চালিয়েছি আমরা। ড্রাকুলাকে পাইনি, পেয়েছি শুধু প্রফেসর কোভাক্সকে। চ্যাপেলের এক প্রান্তে একটা খোলা কফিনের ভিতর পড়েছিলেন তিনি, ঘুমন্ত, তবে অক্ষত নয়। চেহারা সুরতের অবস্থা থেকেই বুঝতে পারছিলাম তার উপর তাণ্ডব চালানো হয়েছে। আন্দ্রে বন্ধুকে দেখে ফিসফিসিয়ে উঠলেন ভ্যান হেলসিং। এই সুযোগ প্রফেসর, বলে ব্যাগ থেকে কাঠের গজাল আর হাতুড়ি বের করলেন ডক্টর সেওয়ার্ড। এবার ওর আত্মাকে মুক্তি দিতে পারবো আমরা। দাঁড়াও, হাত তুলে বাধা দিলেন ভ্যান হেলসিং। ও আমার বন্ধু, কাজে ওকে মুক্তি দেবার দায়িত্ব আমার। হাতুড়ি আর গজাল নিয়ে কফিনের পাশে গেলেন তিনি। কয়েক মুহূর্ত তাকিয়ে রইলেন বন্ধুর ঘুমন্ত মুখের দিকে। দীর্ঘশ্বাস ফেলে গজালের ডগাটা ঠেকালেন তার বুকে। আর ঠিক তখনই যেন ভবিতব্য টের পেয়ে চোখ খুললেন কোভাক্স। ঝট করে তাকালেন ভ্যান হেলসিং এর দিকে। চোখ দুটো জ্বলে উঠল তার। তাড়াতাড়ি প্রফেসর, চেঁচিয়ে উঠলেন সেওয়ার্ড। দেরি করবেন না। কিন্তু দেরি ততক্ষণে করেই ফেলেছেন ভ্যান হেলসিং। বন্ধুকে জেগে উঠতে দেখে থমকে গেছেন মুহূর্তের জন্য। একটা ভ্যাম্পায়ারের জন্য ওটুকুই যথেষ্ট। বিদ্যুৎ বেগে উঠে বসলেন কোভাক্স। হাতের প্রচণ্ড থাবড়ায় ভ্যান হেলসিং এর হাত থেকে ফেলে দিলেন হাতুড়ি আর গজাল। তারপরেই জাপটে ধরলেন বন্ধুকে। এক হাতে কাত করলেন মাথাটা। হাঁ করে কামড় দিতে গেলেন উন্মুক্ত ঘাড়ে। সেওয়ার্ডও কম যান না। পকেট থেকে ক্রুশ বের করে ছুটে গেলেন ওদের কাছে। কোভাক্সের হাঁ করা মুখের ভিতর গুজে দিলেন ক্রুশটা। ভয়ঙ্কর এক গর্জন করে ভ্যান হেলসিংকে ছেড়ে দিলেন কোভাক্স। কফিন থেকে লাফ দিয়ে পড়লেন মাটিতে। প্রচণ্ড যন্ত্রণায় শুরু করলেন গড়াগড়ি। মাংস পোড়া বিশ্রী গন্ধে ভরে গেল চ্যাপেলের অভ্যন্তর। জনাথন, ধরুন ওকে, চেঁচালেন সেওয়ার্ড। বাঘের মতো ঝাঁপিয়ে পড়লাম। একে আহত, তার উপর অসময়ে জেগে উঠেছেন। কোভাক্সকে চিৎ করে মাটির উপর ঠেসে ধরতে কোনো অসুবিধে হলো না। হাতুড়ি আর গজাল কুড়িয়ে নিয়ে এগিয়ে এলেন সেওয়ার্ড। না, থামো। মুখ থেকে থু করে ক্রুশটা ফেলে দিয়ে আর্তনাদ করে উঠলেন কোভাক্স। কথা শোনো আমার। দুঃখিত প্রফেসর, বললাম আমি। যা করছি আপনার ভালোর জন্যই করছি। চান না আপনার আত্মা মুক্তি পাক? চাই, কিন্তু দোহাই লাগে, একটু শোনো আমার কথা। আপনাকে আর বিশ্বাস করা যায় না প্রফেসর, শীতল গলায় বললাম। নিজের সত্যিকার রূপ এইমাত্র দেখিয়ে দিয়েছেন আপনি। ওটা স্রেফ প্রবৃত্তির বশে করেছি, কারো ক্ষতি চাই না আমি। আব্রাহাম, থামতে বলো ওদেরকে। ওসব ছেদো কথা অন্য কোথাও গিয়ে শোনান। গজালের ডগা কোভাক্সের বুকে ঠেকিয়ে হাতুড়ি তুললেন সেওয়ার্ড। আমাদের সঙ্গে সুবিধে করতে পারবেন না। না, দাঁড়াও, বলে উঠলেন ভ্যান হেলসিং। পড়ে গিয়েছিলেন তিনি।
গলা ডলতে ডলতে উঠে দাঁড়িয়েছেন। ওকে বাগে পেয়েছো তোমরা। কি বলতে চায় শোনা যেতে পারে। তারপর না হয় বুকে গজাল ঢুকিয়ে দিও। যদিও কাজ করো, ড্রাকুলার ইচ্ছাটাই শুধু পূরণ হবে আব্রাহাম, বললেন কোভাক্স। বুঝতে পারছো না কেন আমাকে এভাবে রেখে গেছে শয়তানটা? ও জানতো তোমরা আবার আসবে, আমাকে এ অবস্থায় পেলে নির্ঘাত হত্যা করবে। রেখে গেছে বলতে কি বোঝাচ্ছেন? ভুরু কোঁচকালাম। ও আর এ বাড়িতে নেই, ওরা কেউই নেই, সবাই চলে গেছে। দুনিয়া দুলে উঠল আমার চোখের সামনে। কোথায় গেছে? কোথায় আবার? স্কলমানসে। শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছি আমি, ঠেকাতে পারিনি ওকে। আব্রাহাম, ওখানে এমন এক শক্তি লুকিয়ে আছে যেটা পেলে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী পিশাচে পরিণত হবে ও। কেউ আর তখন হারাতে পারবে না ওকে। কেউ না। ইলেনা, মিনা আর কুইন্সিকে সঙ্গে নিয়েছে জিম্মি হিসেবে, যাতে যাত্রাপথে ওর উপর হামলা চালাবার সাহস না করো তোমরা। কুইন্সিকে ট্রান্সিলভেনিয়ায় নিয়ে গেছে ড্রাকুলা। হাহাকার করে উঠলাম। এখন তো শীতকাল, ঠান্ডায় মারা যাবে ও। কখন রওনা হয়েছে ওরা? গম্ভীর গলায় জিজ্ঞেস করলেন ভ্যান হেলসিং। গতকাল রাতে। ইলেনা এসে বিদায় নিয়ে গেছে আমার কাছ থেকে। তারপরেই এলো ড্রাকুলা। ইচ্ছে মতো অত্যাচার চালালো আমার উপর। আধমরা বানিয়ে শুইয়ে দিল কফিনে। এত দুর্বল হয়ে পড়েছিলাম, ওদের পিছু নিতে পারিনি। সেটাই চেয়েছে ও। চেয়েছে তোমরা এসে খতম করে দাও আমাকে, যাতে ওর পথে আমি আর বাধা হয়ে না দাঁড়াতে পারি। কাল রাতে রওনা হয়েছে? চিন্তিত গলায় বললেন ভ্যান হেলসিং। তাহলে চেষ্টা করলে এখনো হয়তো ধরা যাবে ওদেরকে। কিন্তু ওর সঙ্গে মিসেস হারকার আর কুইন্সি আছে, বললেন সেওয়ার্ড। আমরা কিছু করতে গেলে ওদের বিপদ হবে। এতটা হতাশ হবার কিছু নেই। একটানা চলতে পারবে না ও ড্রাকুলা। দিনের বেলায় বিশ্রাম নিতে বাধ্য হবে। ওই সময়ই আক্রমণ চালাবো আমরা। স্কলমান্স পর্যন্ত একমাত্র আমিই নিয়ে যেতে পারবো তোমাদেরকে। কেন আপনি সাহায্য করবেন আমাদের? জিজ্ঞেস করলাম। ড্রাকুলা আর আপনার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কেন বিশ্বাস করব আপনাকে? কারণ বেহরিটের সঙ্গে একটিবার দেখা করতেই হবে আমাকে। ও যদি আমাকে ধ্বংসও করে দেয়, ওখানকার লাইব্রেরিটাকে শেষবার দেখতে চাই আমি। তীক্ষ্ণ চোখে কোভাক্সের মুখের ভাব যাচাই করলাম, কিন্তু তাতে কোনো সঠতা দেখতে পেলাম না। ঘাড় ফেরালাম ভ্যান হেলসিং এর দিকে। আপনি বলুন কি করব প্রফেসর? বড় করে শ্বাস নিলেন ভ্যান হেলসিং। ছেড়ে দাও ওকে। আপনি শিওর? পরিস্থিতি আমাদের প্রতিকূলে জনাথন। আন্দ্রে ছাড়া আর কেউ এখন সাহায্য করতে পারবে না আমাদের। ঝুঁকিটা না নিয়ে উপায় কি? কিছু তো হারাবার নেই আমাদের। তাই করলাম। আমরা মুক্তি দিলাম কোভাক্সকে। তিনিও আর হামলা করলেন না আমাদের উপর। চলে আসার আগে বাড়ির ভিতরে ভালোমতো তল্লাশি চালিয়ে এসেছি আমরা। যে কামরাগুলোয় মিনা, কুইন্সি আর ইলেনা থেকেছে সেগুলোর খোঁজ পেয়েছি। তবে মানুষগুলো অদৃশ্য, আস্তাবলও খালি। ঘোড়াসহ ক্যারিজটা গায়েব হয়ে গেছে বাইরের দুই নজরদারের চোখ ফাঁকি দিয়ে। কিভাবে কে জানে। বিফল অভিযান শেষে ডক্টর সেওয়ার্ডের বাড়িতে ফিরে এসেছি আমরা। সবকিছু শুনে আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন মিসেস অ্যালিস সেওয়ার্ড। আশ্চর্য মহিলা, কোনো কিছুতেই বিচলিত হন না, সাহস হারান না, দায়িত্ববোধ প্রবল। দ্রুত আমাদের জন্য খাবারের ব্যবস্থা করলেন। টেবিলে বসে ভ্যান হেলসিং বললেন, আন্দ্রেকে কেন আমাদের শিকার বানাতে চাইছিল ড্রাকুলা তা বোধহয় বুঝতে পারছি। ওটাকে নিয়ে মাথা ঘামাচ্ছিলেন আপনি? বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন সেওয়ার্ড। ঘামাবো না? ওকে যদি পথের কাঁটাই মনে করে, ড্রাকুলা নিজে খুন করলো না কেন? কেন? আমার ধারণা স্বগোত্রের কাউকে খুন করতে পারে না ভ্যাম্পায়াররা। ওদের উপরে ঈশ্বর আর প্রকৃতির আরোপ করা হাজারো বিধিনিষেধের এটাও সম্ভবত একটা। ড্রাকুলা কেন স্কলমান্সের পথে ছুটেছে সেটা আন্দাজ করতে পারছি এখন। অসীম যে ক্ষমতা লুকিয়ে আছে ওখানে,
ওটা সম্ভবত ভ্যাম্পায়ারদের সমস্ত সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার ক্ষমতা। খুশি খুশি দেখাচ্ছে প্রফেসরকে। আমি বিরক্ত গলায় বললাম, আপনি ব্যাপারটায় এত আনন্দের কি পাচ্ছেন বুঝতে পারছি না। কিছু মনে করো না জনাথন, লজ্জিত গলায় বললেন ভ্যান হেলসিং। আমাকে তো তুমি চেনো, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে দেখছি ব্যাপারটা তাই। তার মানে এই নয় যে মিনা বা কুইন্সির জন্য আমি দুশ্চিন্তায় ভুগছি না। অল্প বয়সে আমার ছেলেও মারা গেছে, কিছুদিন আগে মারা গেছে আমার স্ত্রী। তোমার মনের অবস্থা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। বুকে সাহস রাখো, যেভাবেই হোক মিনা আর কুইন্সিকে আমরা উদ্ধার করবই, আমি শপথ করছি। সেওয়ার্ডও কথা দিলেন যথাসাধ্য চেষ্টা করবার। খাওয়া দাওয়া শেষে আশু অভিযান নিয়ে আলোচনায় বসলাম আমরা। খুব শীঘ্রই প্রকট হয়ে উঠল, আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। একটা হাত প্রায় অচল হয়ে আছে, গতদিন দেয়াল থেকে পড়ে চির ধরিয়েছে পাঁজরে। আজকের অভিযান শেষে জ্বরও এসেছে আমার। এই অবস্থায় লম্বা জার্নি করা সম্ভব নয় আমার পক্ষে, নিরাপদও নয়। তারপরেও যদি যাই, ভ্যান হেলসিং এবং সেওয়ার্ডের কাজে কেবল বাধাই সৃষ্টি করব। আমাকে নিয়ে ব্যস্ত থাকতে হবে তাদেরকে, দ্রুত চলাফেরা করতে পারবে না, কাজেই আমার না যাওয়াই ভালো। কিছুক্ষণ একগুঁয়ের মতো অসম্মতি জানিয়ে গেলাম, কিন্তু শেষ পর্যন্ত হার না মেনে উপায় রইল না। আমার অংশগ্রহণের চেয়ে গুরুত্বপূর্ণ হলো অভিযানের সাফল্য। সুস্থভাবে মিনা আর কুইন্সির ফিরে আসা। অগত্যা নিমরাজি হতে হলো পিছনে থেকে যেতে। ডক্টর সেওয়ার্ডের বাড়িতেই থাকবো আমি, মিসেস সেওয়ার্ডের তত্ত্বাবধানে। ড্রাকুলার খোঁজে যাবেন ভ্যান হেলসিং, সেওয়ার্ড আর কোভাক্স। বড্ড অসহায় লাগছে নিজেকে। নিজের অক্ষমতার জন্য অনুভব করছি তীব্র ক্ষোভ। তার চেয়েও বেশি দুশ্চিন্তা অনুভব করছি আমার বন্ধুদের নিয়ে। যদি বিপদে পড়েন ওরা, আমি তো সাহায্য করতে পারবো না। বিশেষ করে ভ্যান হেলসিং। 7 বছরে অনেকটাই পুড়িয়ে গেছেন তিনি। কঠিন এই অভিযান সম্পন্ন করবার মতো শক্তি কি আছে তার? জনাথন আর্কারের ডায়েরি, 17 নভেম্বর। কাল রাতেই ট্রান্সিলভেনিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছেন ভ্যান হেলসিং আর ডক্টর সেওয়ার্ড। ওদের সঙ্গে না গিয়ে কি যে ভালো করেছি তা টের পাচ্ছি হাড়ে হাড়ে। আজ সকাল থেকে তীব্র ব্যথা শুরু হয়েছে বুকের ভাঙা পাঁজরে। ঠিকমতো শ্বাসই নিতে পারছি না। সেই সঙ্গে গা কাঁপিয়ে এসেছে জ্বর। এখন বিকেল। জ্বর একটু কমায় বারান্দায় এসে বসেছি। চাদর মুড়ি দিয়ে বসে আছি একটা ইজি চেয়ারে। কোলের উপর রেখে লিখছি ডায়েরি। নিজেকে মনে হচ্ছে বৃদ্ধ নিবাসের এক অসহায় বাসিন্দার মতো। অভিযানের অগ্রগতি সম্পর্কে নিয়মিত খবর পাঠাবেন, এমন কথা দিয়ে গেছেন ভ্যান হেলসিং। তবে এখন পর্যন্ত কোনো খবর পাইনি আমরা। কোথায় কত দূর গেছেন ওরা কে জানে। অলসভাবে বসে থাকতে থাকতে মিনার কথা ভাবছি আমি। ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, সে কারণেই ড্রাকুলার প্রতি ওর আসক্তির বিন্দুমাত্র আভাস পেলে মাথা খারাপ হয়ে যায়। হতে পারে অযথা ওকে দোষারোপ করছি, কিন্তু কি করব, আবেগ অনুভূতি তো যুক্তিতর্ক মেনে চলে না। অ্যালিস সেওয়ার্ড চমৎকার সেবা যত্ন করেছেন আমার। ভদ্রমহিলার মধ্যে মাতৃভাব প্রবল, বেশ শক্ত ধাতের মানুষও বটে। তার কাছে কোনো কিছু লুকাতে হচ্ছে না বলে ভাগ্যকে ধন্যবাদ দিচ্ছি। মনের যা অবস্থা, তাতে দুঃখ কষ্ট ভাগাভাগির জন্য একজন মানুষ থাকা দরকার। অ্যালিসও আমার চেয়ে ভালো অবস্থায় নেই, মনের দিক থেকে আর কি। কাল রাতে ভ্যান হেলসিং আর সেওয়ার্ড চলে যাবার পর আমাকে এসে বললেন, জনের জন্য আমার বড় ভয় হচ্ছে জনাথন। ভয়ঙ্কর একটা কাজে যাচ্ছে, আর আমি জানি ওটার একটা হ্যাস্তন্যাস্ত না করে কিছুতেই ফিরবে না, তাতে যতই বিপদ থাকুক না কেন। তাহলে রওনা হবার আগে কিছু বললেন না কেন? বলে কোনো লাভ হতো না। যা কিছু অজানা, যা কিছু রহস্যময়, তাতে ঝাঁপ দেয়া ওর অভ্যেস। কি ধারণা আপনার? চিকিৎসা বিজ্ঞানের এত শাখা থাকতে
ও মনোযোগের বিশেষজ্ঞ হয়েছে কেন? কারণ মানুষের মনের মতো রহস্যময় আর জটিল আর কিছু নেই। সেই রহস্য ভেদ করতে চায়ও। তাতে সমস্যা কোথায়? ব্যাপারটা নিছক কৌতূহল বা আগ্রহ হলে সমস্যা ছিল না, কিন্তু জনের জন্য ব্যাপারটা নেশা। নেশা মানুষকে ধ্বংস করে। ওর বোঝা উচিত কিছু কিছু রহস্য কখনো ভেদ করবার চেষ্টা করা উচিত নয়। বলতে চাইছেন এবার ওর যাওয়া উচিত হয়নি? সে কথা বলছি না। আপনার স্ত্রী আর ছেলেকে একটা পিশাচের কবল থেকে উদ্ধার করতে গেছে, এতে আমি আপত্তি করব কেন? কিন্তু এ কাজে ওর যতটা সতর্ক থাকা উচিত তা সে পারবে বলে মনে হয় না। আমার ভয়টা সেখানেই। অ্যালিস যে ভুল কিছু বলেনি তা আমি জানি। একই ভয় আমার ভিতরেও কাজ করছে। ড্রাকুলাকে ধ্বংস করবার নেশায় না জানি কোন ঝুঁকি নেন আমার বন্ধুরা। কিন্তু সে কথা বলে অ্যালিসকে ঘাবড়ে দেবার কোনো মানে হয় না। তাই যতটুকু পেরেছি সান্ত্বনা দিয়েছি তাকে, আশ্বস্ত করেছি ভ্যান হেলসিং এর বিচক্ষণতার কথা বলে। তা কতটুকু লাভ হয়েছে বলা মুশকিল। অ্যালিসের চেহারা থেকে বিষাদের ছায়াটা সরেনি। 19 নভেম্বর। কাল রাতে ড্রয়িং রুমে বসে আলিসের সঙ্গে গল্প করছিলাম। হঠাৎ ধুমধাম করে সদর দরজায় করাঘাত করল কে যেন। খানিক পরেই নার্ভাস ভঙ্গিতে হাজির হলো এক পরিচারিকা। জানালো বাচ্চা সহ এক তরুণী নাকি আমার সঙ্গে দেখা করতে এসেছে। মেয়েটাকে অসুস্থ বলে মনে হয়েছে পরিচারিকার কাছে। ওদেরকে ড্রয়িং রুমে নিয়ে আসতে বললাম। খানিক পরে দরজায় যে মেয়েটি উদয় হলো তাকে দেখে চমকে উঠলাম ভীষণভাবে। ইলেনা। ওর হাতে ধরে যে বাচ্চাটি দাঁড়িয়ে আছে সেও আর কেউ নয়, আমার আদরের কুইন্সি। এক লাফে চেয়ার থেকে উঠে দাঁড়ালাম আমি। বাবা ডেকে উঠল কুইন্সি। ছুটে এলো আমার দিকে। হাঁটু গেড়ে ওকে টেনে নিলাম বুকের মাঝে। বিড়বিড় করে ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে ইলেনার দিকে চোখ ফেরালাম আমি। টলে উঠতে দেখলাম ওকে। আমরা কিছু করবার আগেই ধপাস করে লুটিয়ে পড়ল মেঝেতে। জ্ঞান হারিয়েছে। তাড়াতাড়ি ওকে উপরতলায় নিয়ে যাওয়া হলো। বিছানায় শুয়ে স্মেলিং সল্ট শুকানো হলো। দেয়া হলো পানি আর ব্র্যান্ডি। কিছুটা সুস্থ হয়ে উঠল ও। কুইন্সির দায়িত্ব নিলেন অ্যালিস। ওকে খাইয়ে দাইয়ে শোয়ানোর জন্য নিয়ে গেলেন। ইলেনার পাশে রয়ে গেলাম শুধু আমি। কি অবস্থা হয়েছে মেয়েটার! শুকিয়ে কাঠ। হাড়ের উপরে টান টান হয়ে আছে চামড়া। গর্তে বসে গেছে চোখ। ঘাড়ে একাধিক ফুটো। ওখান দিয়ে রক্ত হারিয়ে শরীর হলদে বর্ণ ধারণ করেছে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কোনো মতে ঝুলছে বেচারি। কথা বলার মতো শক্তি ফিরে পেলে কষ্টে সৃষ্টে উঠে বসলো ইলেনা। জিজ্ঞেস করলো, আপনি এখানে কেন মিস্টার হারকার? আপনার বন্ধুরা তো ড্রাকুলার পিছনে গেছে, আপনি যাননি? আমি আহত, তাই যেতে পারিনি, সংক্ষেপে বললাম ওকে। কিন্তু তোমার ব্যাপারটা কি বলো তো? এখানে এলে কোত্থেকে? মিনা কোথায়? আমরা তো শুনেছি ড্রাকুলা তোমাদের সবাইকে নিয়ে গেছে। ভুল শুনেছেন, ঘরঘরে গলায় বলল ইলেনা। ড্রাকুলা শুধু মিনাকেই নিয়েছে, আর কাউকে নয়। এমন একটা নাটক সাজিয়েছে যাতে মনে হয় যে আমি কুইন্সিকে চুরি করে পালিয়েছি। ওকে উদ্ধারের জন্য ড্রাকুলার সঙ্গে না গিয়ে উপায় নেই মিনার। শয়তানটা মিথ্যে বলেছে ওকে। মিথ্যে বলেছে আমার চাচার কাছেও। কিন্তু কেন? দোষটা চাচার। এখানে এসে ড্রাকুলাকে বেহেরিট বা স্কলোমান্সের কথা বলাই উচিত হয়নি তার। এখন ওখানে যাবার জন্য পাগল হয়ে গেছে সে। মিনাকে নিয়ে গেছে জিম্মি হিসেবে, যাতে পথে আপনারা কোনো বাধা সৃষ্টি করতে না পারেন। মিনা এমনিতে যেতে রাজি হতো না। তাছাড়া আমি আর কুইন্সি সঙ্গে গেলে দল ভারী হয়ে যেত। কুইন্সির অসুখের কারণে হাজারটা ঝামেলাও দেখা দিত। দ্রুত এগোতে পারত না সে। সেজন্যেই ভুল বুঝিয়েছে মিনাকে। আমাকে বলে গেছে কুইন্সিকে নিয়ে কারফাক্সে লুকিয়ে থাকতে, যতদিন না ও ফিরে আসছে। বিস্মিত হলাম। কিন্তু বাড়িতে তো
তল্লাশি চালিয়েছি আমরা, তোমাদের দেখতে পাইনি কেন? ম্লান হাসল ইলেনা। দেখা গেল উপরের মাড়ির দুপাশে লম্বা দুটো দাঁত। আপনাদের তল্লাশিতে খুঁজছিল মিস্টার হারকার। ওই বাড়িতে অনেক গোপন কামরা আছে, সেগুলোর হদিস আপনারা জানেন না। তাহলে এখন এলো কেন? কারণ আমি মারা যাচ্ছি মিস্টার হারকার, হাঁপাতে হাঁপাতে বলল ইলেনা। কথা বলতে কষ্ট হচ্ছে ওর। আর আমি মরে গেলে কুইন্সিকে দেখবার কেউ থাকবে না ওই বাড়িতে। না খেতে পেয়েই মরে যাবে ও, সেজন্যেই। থাক, আর কিছু বলতে হবে না। ধন্যবাদ ইলেনা, কুইন্সিকে ফিরিয়ে এনেছো বলে। বিশ্রাম নাও, আমি দেখছি তোমার জন্য কি করা যায়। মিসেস সিওয়ার্ডের কাছে গেলাম। তিনি তখন কুইন্সিকে বিছানায় বসিয়ে দুধ খাওয়াচ্ছেন। বেশ সুস্থ দেখাচ্ছে ওকে। বোঝা গেল ইলেনা ওর ভালো যত্ন নিয়েছে। একপাশে ডেকে নিলাম অ্যালিসকে। জানতে চাইলাম ব্লাড ট্রান্সফিউশনের ব্যাপারে তার কোনো অভিজ্ঞতা আছে কিনা। নিশ্চয়ই, জানালেন তিনি। আমার স্বামীকে বেশ কয়েকবার সাহায্য করেছি। কিন্তু কেন? ইলেনাকে আমার রক্ত দেব বলে ঠিক করেছি। অবস্থা খুব খারাপ ওর। রক্ত দিতে না পারলে যে কোনো মুহূর্তে অঘটন ঘটে যাবে। দৃষ্টি বিস্ফারিত হয়ে গেল অ্যালিসের। মাথা খারাপ হয়েছে আপনার? শরীরের এই অবস্থায় রক্ত দেবেন? পারবো আমি, কোনো অসুবিধা হবে না। কে বলেছে হবে না? জ্বর হয়েছে আপনার। এ অবস্থায় রক্ত দিলে ইলেনার শরীরে জ্বরের জীবাণু ঢুকে যাবে। অবস্থা আরো খারাপ হবে ওর। তার চেয়ে আমিই রক্ত দিই। সুস্থ আছি আমি। আপনার মতো ধকলও যায়নি আমার উপর দিয়ে। তাই হলো। ডক্টর সিওয়ার্ডের যন্ত্রপাতি নিয়ে এসে ইলেনাকে রক্ত দিলেন অ্যালিস। জ্ঞান হারিয়ে ফেলেছিল ও। তার মাঝেই আস্তে আস্তে গালে গোলাপি আভা ফিরতে শুরু করলো। মেয়েটার দিকে তাকিয়ে সমস্ত অভিযোগ ভুলে গেলাম। করুণার সৃষ্টি হলো মনে। ড্রাকুলার মায়াজালে আটকা পড়েছিল ও। আর তো কিছু নয়। সেজন্যই ষড়যন্ত্র করেছে আমার আর মিনার বিরুদ্ধে। চুরি করেছিল কুইন্সিকে, কিন্তু শেষ পর্যন্ত ওকে ফিরিয়ে এনে মনুষ্যত্বের প্রমাণ দিয়েছে ইলেনা। আশা করছি এবারও ড্রাকুলার থাবা থেকে বেরিয়ে আসতে পারবে। এই মুহূর্তে ঘুমন্ত ইলেনার বিছানার পাশে একটা চেয়ারে বসে ডায়েরি লিখছি আমি। ভাবছি ভ্যান হেলসিং আর ডক্টর সেওয়ার্ডের কথা। কতদূর গেছেন ওরা? এখনো কি ইংল্যান্ডে, নাকি চলে গেছেন দেশের সীমানা পেরিয়ে? মিনার খোঁজ কি পাবেন ওরা? 20 নভেম্বর। কাল রাতে ডায়েরি লিখতে লিখতে ঘুমিয়ে পড়েছিলাম। ঝিমুনি ধরার আগে একটা ঘটনায় কেবল মনে আছে। চোখ খুলেছিল ইলেনা। পোশাকের ভিতর থেকে এত তারা কাগজ বের করে জড়ানো গলায় বলছিল, এগুলো নিন জনাথন, আমার ডায়েরির শেষ অংশ। এখানে আসার পর লিখেছি। কারফ্যাক্সাবের সব ঘটনা জানতে পারবেন এটা পড়লে। আসলে ডায়েরিটা ফেলে এসেছি এক্সেটারে, আপনাদের বাসায়। ওটা সহ পড়লে আমার পুরো কাহিনী জানা হয়ে যাবে আপনার। দয়া করে পড়বেন। পড়ব, কথা দিয়েছিলাম ওকে। তুমি এখন ঘুমাও। এরপর নিজেও ঘুমিয়ে পড়েছিলাম। মিসেস সিওয়ার্ডের ডাকে যখন জাগলাম তখন সকাল হয়ে গেছে। জানালার পর্দার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে দিনের প্রথম আলো। অ্যালিসের চেহারায় বিষাদ লক্ষ্য করে বিছানার দিকে দৃষ্টি ফেললাম। সঙ্গে সঙ্গে টের পেলাম ইলেনা মারা গেছে। আধখোলা চোখ দুটোর দৃষ্টি খোলা হয়ে গেছে। হা হয়ে আছে মুখটা। হাতের আঙ্গুলগুলো কুঁকড়ে আছে যন্ত্রণায়। মন খারাপ হয়ে গেল। চেষ্টা সত্ত্বেও বাঁচাতে পারলাম না মেয়েটাকে। অ্যালিস এগিয়ে গিয়ে ইলেনার চোখের পাতা বন্ধ করে দিলেন। তারপর বিছানার চাদর দিয়ে ঢেকে দিলেন দেহটা। দীর্ঘশ্বাস ফেলে বললেন, দুর্ভাগা মেয়ে, ওর জন্যে কিছুই করার ছিল না আমাদের। আসুন জনাথন, নাস্তা করবেন। আহ আমার খিদে নেই। তাহলে চা খাবেন, আসুন। এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই কোনো। বিড়বিড় করে বাইবেলের কয়েকটা শ্লোক আওড়ালাম ইলেনার জন্য। তারপর বেরিয়ে এলাম কামরা থেকে। কেন যেন মনে হচ্ছে
কাল রাতে ওকে রক্ত দেয়া ঠিক হয়নি। চিকিৎসা করতে গিয়ে ওর মৃত্যু বরং দ্রুতর করে দিয়েছি আমরা। আজগুবি একটা চিন্তা, কিন্তু মাথা থেকে তাড়াতে পারছি না ওটা। ভুল করছি আমি, কে জানে। পরে দিনটা যেন শেষই হচ্ছে না। ব্যথা বেদনায় কাতর হয়ে আছি আমি। শরীরের ব্যথা, মনের ব্যথা। ভ্যান হেলসিং এর তরফ থেকেও কোনো খবর পাওয়া যায়নি। ওদিকের উপরতলা গেস্ট রুমে পড়ে আছে ইলেনার প্রাণহীন দেহ। সন্ধ্যা নামলে সন্তর্পণে দেখতে গেলাম ওকে। চাদর সরিয়ে মুখটার দিকে তাকাতেই ধাক্কা খেলাম একটা। কোথায় সেই হতশ্রী চেহারা? কোথায় মৃত্যুর ছাপ? একেবারে জ্যান্ত মনে হচ্ছে ইলেনাকে, যেন পরম শান্তিতে ঘুমাচ্ছে। ফিরে পেয়েছে স্বাভাবিক চেহারা। আগের চেয়েও অনেক অনেক বেশি সুন্দর মনে হচ্ছে ওকে। আশ্চর্য রকম টুকটুকে লাল হয়ে গেছে ওর ঠোঁট দুটো, যেন কাঁচা রক্ত লেপে দেয়া হয়েছে ওখানে। অস্ফুট আর্তনাদ করে উঠলাম। ইলেনার ওই চেহারার অর্থ আমি জানি। তাড়াতাড়ি নিজের কামরায় ছুটে গিয়ে কাঠের গজাল আর হাতুড়ি বের করলাম। ওগুলো নিয়ে ফিরে এলাম ইলেনার কাছে। মনে মনে সাহস সঞ্চয় করে গজালের সূচালো ডগাটা ঠেকালাম ওর বুকে। হাতুড়িটা উঁচু করে যেই না বাড়ি দিতে গেছি, অমনি ঝড়ের বেগে কামরায় ঢুকলেন মিসেস সেওয়ার্ড। খপ করে চেপে ধরলেন আমার হাত। জনাথন, কি করছেন আপনি? ভদ্রমহিলার হাতে এত শক্তি কল্পনা করা যায় না। মোচড়ামুচড়ি করেও নিজের হাত ছাড়াতে পারলাম না। খ্যাপাটে গলায় বললাম, হাত ছাড়ুন অ্যালিস। ওর বুকে কাঠের গজাল গাঁথতে হবে আমাকে। ওর আত্মাকে পবিত্র করবার এই একটাই উপায়। না, থামুন। এটা স্রেফ এক হতভাগ্য মেয়ের লাশ। ভ্যাম্পায়ার হয়নি ও, মারা গেছে। ঈশ্বরের দোহাই, ওকে রেহাই দিন জনাথন। অযথা বেচারির লাশটাকে বিকৃত করবেন না। টান দিয়ে আমার হাত থেকে গজাল আর হাতুড়ি কেড়ে নিলেন অ্যালিস। ওগুলো নিয়ে বেরিয়ে গেলেন কামরা থেকে। লুকিয়ে রাখবেন। হতাশায় মুখ ঢেকে চেয়ারে বসে রইলাম আমি। যা করতে যাচ্ছিলাম সেটা ভুল না ঠিক ছিল বলতে পারবো না। তবে এইটুকু বুঝতে পারছি, মাথা খাটাইনি। উত্তেজনার বশে কাণ্ডটা ঘটাচ্ছিলাম। হয়তো ঠিকই করেছেন মিসেস সেওয়ার্ড আমাকে বাধা দিয়ে। ইলেনের দিকে নজর ফেরালাম। কই, তখনকার মতো তো আর সুন্দর লাগছে না ওকে। নিশ্চয়ই ভুল দেখেছিলাম। মনের আশঙ্কাকে চোখের সামনে ফুটিয়ে তুলেছিল আমার মস্তিষ্ক। স্বাভাবিক মৃত্যুই হয়েছে ওর। সান্ত্বনা দিলাম নিজেকে। লাশের মুখটা ফের চাদরে ঢেকে দিয়ে নিঃশব্দে বেরিয়ে এলাম গেস্টরুম থেকে। 21 নভেম্বর। না, ভুল করিনি আমি। আজ সেটা প্রমাণ হয়ে গেছে। ঘটনাটা বিস্তারিত তুলে রাখছি। রাতে ঘুমের ভিতর ভীষণ অশান্তি অনুভব করছিলাম। হঠাৎ শুনতে পেলাম কিন্নর কণ্ঠের ডাক, জনাথন, জনাথন। চোখ খুলতে দেখলাম একটা নারী মূর্তি, সর্বাঙ্গ সাদা পোশাকে ঢাকা। বাতাসে ভেসে এগিয়ে এলো সে। আমার গায়ের উপর ঝুঁকল। এলোকেশ ছাড়িয়ে পড়ল সামনে। আমার মুখের উপর হালকা পরশ ঝুলিয়ে দিল। জল জল করে উঠল চোখ দুটো। দেখতে পেলাম তার মুখ, ইলেনা। সাদা ত্বকে হালকা গোলাপি আভা, টুকটুকে লাল দুই ঠোঁট। পক্ষাঘাতগ্রস্ত রোগীর মতো পড়ে রইলাম আমি। চমকে উঠতেও যেন ভুলে গেছি, বরং মনে হলো জানতাম এমন কিছু ঘটবে। এমন কিছুর জন্যই যেন অপেক্ষা করছিলাম। অদ্ভুত এক কামনা জেগে উঠল শরীরে। চাইলাম ওর ঠোঁট স্পর্শ করুক আমার ঠোঁট, ওর ধারালো দাঁত বসে যাক আমার ঘাড়ে। মিনা, আমাকে ক্ষমা করো। বিছানার চাদর সরিয়ে আমার পাশে শুয়ে পড়ল ইলেনা। শরীরটা শীতল নয়, আগুনের মতো তাতানো। কাঁধ হয়ে ভালো হাতটা দিয়ে জড়িয়ে ধরলাম ওকে। ক্ষুধার্তের মতো নিজের ঠোঁট ডুবিয়ে দিলাম ওর ঠোঁটে। আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল ও। দম আটকে এলো আমার। একই সঙ্গে অনুভব করলাম অভূতপূর্ব আনন্দ।
ওর দাঁতের খোঁচায় জিভ থেকে রক্ত বেরোলো আমার। সেটার স্বাদ পেয়ে সাপের মতো হিসহিস করে উঠল ইলেনা। ঠোঁট থেকে ধীরে ধীরে আমার গলার কাছে নেমে গেল ওর মুখ। তপ্ত নিঃশ্বাসে যেন পুড়ে গেল চামড়া। টের পেলাম আমার গলা আর ঘাড় চাটতে শুরু করেছে ও। বাধা দিতে পারলাম না, শুধু জিজ্ঞেস করলাম, ইলেনা, কিভাবে? প্রশ্নটা শেষ করতে না পারলেও বুঝে নিল ও কিভাবে ও ভ্যাম্পায়ার হলো, সেটাই জানতে চাইছি। ডায়েরিতে এ ব্যাপারে কিছুই লেখা নেই। একটু হাসলো ও। তোমাকে বলা হয়নি জনাথন, কারফ্যাক্স অ্যাবি থেকে চলে যাওয়ার আগে শেষবার আমার রক্ত পান করেছে ড্রাকুলা। সেজন্যই আমি মরতে বসেছিলাম। আরো কিছু বলল ও। বোধহয় বর্ণনা দিল সেই ঘটনার, কিন্তু সেসব শোনার মতো অবস্থায় আমি আর নেই তখন। প্রায় চেঁচিয়ে উঠলাম, আর কিছু শুনতে চাই না ইলেনা, আমাকে গ্রহণ করো। খিলখিল হাসির সঙ্গে আমার ঘাড়ের কাছে স্থির হলো ওর মুখ। চোখ বন্ধ করে ফেললাম। তারপরেই চামড়ায় অনুভব করলাম সুই ফোটানোর মতো ব্যথা। চেঁচিয়ে উঠলাম, ব্যথায় নয়, সুখে। কে জানতো ব্যথার মাঝেও এত আনন্দ লুকিয়ে থাকতে পারে। টের পেলাম বালিশ ভিজে যাচ্ছে রক্তে। ক্ষতস্থানে মুখ রাখলো ইলেনা। চুকচুক করে তৃষ্ণার্তের মতো পান করতে লাগলো আমার রক্ত। আর তখনই দড়াম করে খুলে গেল দরজা। করিডোর থেকে আসা এক চিলতে আলোর মাঝে দাঁড়িয়ে আছেন মিসেস সেওয়ার্ড। বোধহয় আমার চিৎকার শুনেই ছুটে এসেছেন। ছোট্ট একটা আর্তনাদ করে আমাকে ছেড়ে দিল ইলেনা। কারণটা বুঝতে অসুবিধা হলো না। ডান হাতে বড়সড় একটা কাঠের ক্রুশ উঁচু করে ধরেছেন ভদ্রমহিলা। অন্য হাতে রয়েছেন আমার কাছ থেকে কেড়ে নেয়া গজালটা। রুদ্র মূর্তি ধারণ করেছেন তিনি। ওর কাছ থেকে সরে যা ডাইনি, চেঁচিয়ে উঠলেন অ্যালিস। ঈশ্বরের নামে আদেশ করছি, চলে যা। ঝটপট বিছানা থেকে নেমে গেল ইলেনা। মিসেস সেওয়ার্ডের দিকে ফিরে পশুর মতো ক্রুদ্ধ গর্জন করল ও। বদলে গেছে ও। মিষ্টি সুন্দর চেহারা সরে গিয়ে সেখানে ভর করেছে কুৎসিত কদাকার এক মুখ। ওটা দেখার সঙ্গে সঙ্গে সংবিত ফিরে পেলাম। জ্বলে উঠল ঘাড়ের কাছটা। হাত দিয়ে চেপে ধরলাম ক্ষতস্থান। বুঝতে পারলাম কি করে বসেছি। আমার বিছানায় যেখানে মিনার স্থান, সেখানেই তুলেছিলাম ইলেনার মতো ভয়ঙ্কর এক রাক্ষসীকে। অনুশোচনায় ভরে গেল মন। মিসেস সেওয়ার্ড অবশ্য আমার দিকে তাকালেন না। ক্রুশ উঁচু করে ধীরে ধীরে এগোতে শুরু করেছেন তিনি। মুখে উচ্চারণ করেছেন বাইবেলের শ্লোক। ফাঁদে পড়া জানোয়ারের মতো ইলেনাও পিছাতে শুরু করেছে। দাঁত মুখ খিচিয়ে ভয় দেখাতে চাইছে প্রতিপক্ষকে, কিন্তু অ্যালিস নির্বিকার। এগিয়েই চললেন ইলেনার দিকে। পিছাতে পিছাতে রুমের কোনায় চলে গেল ইলেনা। ওর পিঠ ঠেকে গেল দেয়ালে। কোথাও যাবার উপায় নেই। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ খেলে গেল মিসেস সেওয়ার্ডের দেহে। ক্রুশ ফেলে দিয়ে দুহাতে বর্ষার মতো ধরলেন গজালটা। ছুটে গেলেন ঝড়ের বেগে। ইলেনা কিছু বুঝে ওঠার আগেই ওটা সর্বশক্তিতে গেঁথে দিলেন ওর হৃৎপিণ্ড বরাবর। ফিনকি দিয়ে বেরুলো রক্ত। ভিজে গেল দুজনেরই পোশাক। আর্তনাদ করে উঠল ইলেনা। খুব জোরে নয়, শেষ নিঃশ্বাসের সঙ্গে বুক চিরে বেরিয়ে আসা অস্ফুট একটা আওয়াজ। বুক থেকে বেরিয়ে থাকা গজালটা দুহাতে ধরে স্থির হয়ে গেল ও। দৃষ্টি বিস্ফারিত। ধীরে ধীরে ওর চেহারা থেকে অদৃশ্য হলো পৈশাচিক রূপটা। স্বাভাবিক হয়ে এলো। বন্ধ হয়ে গেল চোখ দুটো। হাঁটু মুড়ে লাশটা পড়ে গেল মেঝেতে। কাঁপতে কাঁপতে বিছানায় এসে বসলেন অ্যালিস। যা করেছেন সেটাও নিজেও বোধহয় বিশ্বাস করতে পারছেন না। অনেকক্ষণ চুপ করে রইলাম দুজনে। শেষে নীরবতা ভেঙে তিনি জানতে চাইলেন, আপনি ঠিক আছেন জনাথন? ঘাড়ে লেগে থাকা চাপ চাপ রক্ত স্পর্শ করে মাথা ঝাঁকালাম কেবল। মুখ দিয়ে কোনো আওয়াজ বেরুল না। উঠে দাঁড়িয়ে পোশাকের ভাঁজ ঠিক করলেন অ্যালিস। ধীর স্থির
শান্ত রূপটা ফিরে এসেছে তার মধ্যে। ব্যান্ডেজ এনে আমার ঘাড়ের ক্ষতটা ড্রেসিং করে দিলেন। তারপর জানালেন, লাশের একটা সদগতি করতে হবে। ডাক্তার বা আন্ডারটেকারকে খবর দেবার প্রশ্নই আসে না। ইলেনার বুকে গেঁথে থাকা গজালের ব্যাপারটা ব্যাখ্যা করতে পারবো না। উপায় রয়েছে একটাই, কারফাক্স অ্যাবির চ্যাপেলে রেখে আসতে হবে ওটা। দুজনে ধরাধরি করে নিয়ে গেলাম লাশটা ওখানে। গেট খোলা ছিল। কুকুরগুলো বিরক্ত হলো না। মনিব বিদায় নেবার সঙ্গে সঙ্গে ওগুলো বোধহয় চলে গেছে। চ্যাপেলের একটা সমাধিতে ইলেনাকে শুইয়ে দিলাম আমরা। মুখে রসুন গুজে মাথা কেটে ফেলা দরকার ওর, কিন্তু আমার শক্তি বা সাহসে কুলালো না সেটা। অপ্রিয় কাজটা মিসেস সেওয়ার্ডি সারলেন। আশ্চর্য শক্ত মনের মহিলা, না দেখলে বিশ্বাস করা মুশকিল। তবে বাড়িতে ফিরে আসার পর ভেঙে পড়লেন তিনি। ভাঙা গলায় আমাকে বললেন, আমি দুঃখিত জনাথন, আপনাকে বাধা দিয়ে বড্ড ভুল করেছিলাম। নইলে এমন ঘটনা ঘটতো না। ভাগ্যিস আপনার চিৎকারে ঘুম ভেঙে গিয়েছিল, নইলে আরো ভয়ঙ্কর কিছু ঘটে যেত। ক্ষমা করুন আমাকে, ক্ষমা করুন। 26 নভেম্বর। মুক্তি পেয়েছে ইলেনার আত্মা। এর জন্যে পুরো কৃতিত্ব মিসেস সেওয়ার্ডের। কিন্তু সে রাতের কথা অনেক চেষ্টা করেও ভুলতে পারছি না আমি। চোখ মুদলেই কানে ভেসে আসে ইলেনার মাদক মেশানো কণ্ঠ। এ কি হয়েছে আমার? কুইন্সি রোজই জানতে চায়, বাবা, ইলেনা কোথায়? এটা সেটা বলে বোঝাতে হয় ওকে। বিস্ময়ের ব্যাপার হলো, মায়ের কথা একবারও জিজ্ঞেস করে না ও। ইলেনা মনে হচ্ছে শুধু আমার নয়, ওর উপরেও জাদু করেছে। তবে একটা ব্যাপার পরিষ্কার, আগের চেয়ে অনেক বেশি সুস্থ কুইন্সি। গত কদিনে সামান্যতম দুর্বলতা দেখিনি ওর মাঝে। অসুখ হয়নি। খেলাধুলা করছে আর 10টা স্বাভাবিক বাচ্চার মতো। এসব কি কারফাক্স অ্যাবিতে কয়েকদিন কাটানোর ফল? জানি না। প্রথম কিছুদিন শঙ্কিত চোখে নজর রেখেছি ওর উপর, কিন্তু এখন আমি নিশ্চিত ওর রক্ত পান করেনি ড্রাকুলা বা ইলেনা। শরীর থেকে রোগ ব্যাধি দূর হবার পিছনে সেসবের কোনো ভূমিকা নেই। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে অলৌকিক একটা কাণ্ডই ঘটে গেছে। মিনাকে ক্ষমা করে দিয়েছি আমি, সত্যিকার অর্থেই। ইলেনার সঙ্গে সে রাতের অভিজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে রক্তলোভী পিশাচদের জাদুর সামনে আমরা কতটা অসহায়। যে অপরাধের জন্য মিনাকে দোষারোপ করেছি এতদিন, এখন সেই অপরাধের ভাগীদার আমি নিজেও। কাজেই ওর উপরে কোনো ধরনের ক্ষোভ পুষে রাখার মানে হয় না। বরং এতদিন যে আচরণ করেছি ওর সঙ্গে, তার জন্য আমি অনুতপ্ত। দুঃখের বিষয় হলো, এই অনুতাপ আমি ওর সামনে প্রকাশ করতে পারছি না। সামনাসামনি ক্ষমা চাইতে পারছি না নিজের ভুলের জন্য। ড্রয়িং রুমে একাকী বসে আছি আমি। ভাবছি মিনার কথা। প্রার্থনা করছি ওকে যেন ঈশ্বর সুস্থভাবে ফিরিয়ে আনেন আমাদের মাঝে। ভ্যান হেলসিং এখন পর্যন্ত যোগাযোগ করলেন না। ওদের অমঙ্গল আশঙ্কায় ক্রমাগত কাঁপছে আমার বুক। ঈশ্বর, সাহায্য করো ওদের। জোনাথন হার্কারের কাছে আব্রাহাম ভ্যান হেলসিং এর চিঠি। 28 নভেম্বর, ভিয়েনা। প্রিয় জোনাথন, সুসংবাদ। আমাদের গত কিছুদিনের কষ্টকর তদন্তের ফল মিলেছে। জানতে পেরেছি কিভাবে এবং কোন পথে ড্রাকুলা তার গন্তব্যের উদ্দেশ্যে পাড়ি জমিয়েছে। না, জাহাজে নয়, এবার আরো দ্রুতর একটা মাধ্যম বেছে নিয়েছে ও। ভিয়েনা থেকে বুদাপেস্টগামী ট্রেনে কফিন আকৃতির একটা বাক্স তোলা হয়েছে বলে খবর পেয়েছি আমরা। বাক্সটা নিয়ে যাচ্ছেন এক ইংরেজ মহিলা। বর্ণনা থেকে মনে হচ্ছে ওটা মিনা ছাড়া আর কেউ না। ইলেনা আর কুইন্সি অবশ্য ওদের সঙ্গে নেই। ওদেরকে সম্ভবত কোথাও লুকিয়ে রেখেছে ড্রাকুলা। যা হোক, আপাতত মূল শত্রুর পিছু নেয়াই ভালো বলে মনে হয়েছে আমাদের কাছে, তাই সেটাই করছি। ইলেনা আর কুইন্সির খোঁজ মিনার কাছ থেকে পরেও পাওয়া যাবে। এ মুহূর্তে
ওদের চেয়ে মোটামুটি 12 ঘন্টা পিছিয়ে আছি আমরা। খুব শীঘ্রই নাগাল পাবো বলে আশা করছি। কোভাক্স আমাদের সঙ্গে নিয়ে যাচ্ছে না, ও এগোচ্ছে আমাদের সমান্তরালে আলাদা পথে। আমার ধারণা নেকড়ের বেশ ধরে স্থলপথে যাচ্ছে ও। রাত হলে আশ্রয় নিচ্ছে পুরনো গোরস্থানগুলোয়। বুদাপেস্টে পৌঁছানোর পরে আবার একত্র হব আমরা। বুকে সাহস রাখো, খুব শীঘ্রই আরো বড় সুসংবাদ দিতে পারবো বলে আশা রাখি। মিসেস সেওয়ার্ডের তত্ত্বাবধানে নিশ্চয়ই সুস্থ হয়ে উঠছ। আমাদের জন্য প্রার্থনা করো। ইতি আব্রাহাম ভ্যান হেলসিং। মিনা হারকারের জার্নাল, 30 নভেম্বর। বেশ কিছুদিন হলো জার্নাল লিখিনি। তেমন কোনো সুযোগ বা মনের অবস্থা ভালো ছিল না। তবে এক রাতের জন্য আজ আমরা সিগিসোরায় থেমেছি। কাল হারমনস্ট্রেডের উদ্দেশ্যে রওনা দিব। হাতে কিছুটা সময় পেয়ে কাগজ কলম নিয়ে বসে পড়েছি। ছোট্ট একটা হোটেলে উঠেছি আমি। কামরাটা জরাজীর্ণ, জানালা ঢাকা পড়ে আছে আইভি লতায়। আর কাউন্ট, থাক, সব ধাপে ধাপেই লিখি। কারফাক্স থেকে যখন আমরা রওনা দিই তখন আমার বিহ্বল দশা। কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না ইলেনা আমার ছেলেকে নিয়ে পালিয়েছে। এর পিছনে কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না। কিন্তু কাউন্ট আমাকে নিশ্চয়তা দিয়ে জানালো ঘটনা আসলে তাই। ওর উপরে আস্থা না রেখে উপায়ও ছিল না আমার। ইলেনার ধারণা আমি ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি, বলেছে কাউন্ট। তাই ও আমাকে ছেড়ে আরেকজনের সঙ্গে গেছে, ওর চাচার সঙ্গে। ভাবছে ওর চাচা ওকে অমরত্ব পাইয়ে দিবে। দুজনেই সেজন্যে রওনা হয়েছে স্কলমান্সের উদ্দেশ্যে। কিন্তু তুমি এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে? জিজ্ঞেস করেছিলাম ওকে। এমন প্রশ্ন করা উচিত হচ্ছে না তোমার, বিরক্ত সুরে বলেছে কাউন্ট। মনে নেই আমার রক্ত পান করবার পরে কি হয়েছিল তোমার বেলায়? দিব্য চোখে দেখতে পাচ্ছিলে কোথায় আমি যাচ্ছি না যাচ্ছি। ওভাবেই তো পিছু নিয়েছিল আমার। ইলেনার রক্ত আমি পান করেছি মিনা, কাজেই ও কোথায় যাচ্ছে সেটা আর অজানা নয় আমার কাছে। ওকে ফিরিয়ে আনছো না কেন? তোমার তো অনেক শক্তি। যদি ডাকো ওকে, ও কি সেটাকে অগ্রাহ্য করতে পারবে? এখনো খোদ শয়তানের ডাকে সাড়া দিচ্ছে মিনা। তার সামনে আমার শক্তি কিছুই না। কুইন্সির জন্য বড়ই ভয় হচ্ছিল আমার। শীতকাল প্রায় শুরু হয়ে গেছে। ট্রান্সিলভেনিয়ায় আবহাওয়াও ভীষণ প্রতিকূল। নাজুক শরীরে ওখানকার ঠান্ডা কিছুতেই সহ্য করতে পারবে না ও। যেভাবেই হোক ওকে খুঁজে বের করতে হবে। তাই রাজি হয়ে গিয়েছিলাম কাউন্টের প্রস্তাবে। ক্যারিজে চড়ে ডোভার পর্যন্ত গেছি আমরা। ওখান থেকে নদীপথে আর ট্রেনে চড়ে পাড়ি জমিয়েছি ট্রান্সিলভেনিয়ার উদ্দেশ্যে। নিজের দেশের মাটি ছাড়া যেহেতু ভ্রমণ করতে পারে না ড্রাকুলা, তাই বড় একটা বাক্স নিতে হয়েছে সঙ্গে। ওটাতেই ঘুমায় এবং বিশ্রাম নেয় সে। আমি থাকি পাহারায়, তদারকি করি এক ট্রেন থেকে অন্য ট্রেনে ওটার স্থানান্তর। কাজটা ইতোমধ্যে বেশ পারদর্শীও হয়ে উঠেছি। সম্ভ্রান্ত ইংরেজ ভদ্রমহিলার ঠাট দেখিয়ে সহজেই সামাল দিচ্ছি কৌতূহলী রেলকর্মী ও কর্মকর্তাদের। কখনো কখনো কাউন্টকে ধ্বংস করে দেবার প্রলোভন যে অনুভব করি না তা নয়। খুব সহজ কাজ। ও যখন ঘুমিয়ে থাকে বাক্সের ডালা খুলে বুক বরাবর একটা কাঠের খিলক ঢুকিয়ে দিলেই হয়। কিন্তু পারি না সেটা, কারণ ওকে ছাড়া ইলেনাকে খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব নয়। তাছাড়া ধীরে ধীরে কাউন্টের প্রতি অদ্ভুত একটা টানও সৃষ্টি হয়েছে আমার মধ্যে। হিংস্র, দয়াহীন, মুখোশটার নিচে লুকিয়ে থাকা ভদ্র অমায়িক রূপটার প্রতি অনুরক্ত হয়ে পড়েছি। কেন যেন মনে হয় ও না থাকলে দুনিয়াটা অসম্পূর্ণ হয়ে যাবে। এসব হয়তো মনের দুর্বলতা, কিন্তু সে দুর্বলতায় খাদ নেই কোনো। ছেলেহারা এই মায়ের জন্য এখন ড্রাকুলাই সবচেয়ে বড় ভরসা। ওর হাতেই নিজেকে সঁপে দিয়েছি আমি। তাতে যা হয় হোক। আমার ছেলে সুস্থভাবে ফিরে এলেই আমি খুশি। এই দীর্ঘযাত্রায় উল্লেখযোগ্য একটা মাত্র ঘটনা ঘটেছে বুদাপেস্ট থেকে
ক্লাউন্সেবার্গে যাবার পথে। বরাবরের মতো মালগাড়ির ভেতরে বসেছিলাম আমি, কাউন্টের বাক্সের পাশে প্রহরী হয়ে। ভোরের দিকে ট্রেনের দুলুনিতে তন্দ্রা মতো এসেছিল। হঠাৎ জেগে উঠলাম পায়ের শব্দে। ঘাড় ফেরাতেই মালগাড়ির বাক্সপ্যাঁটরার মাঝ দিয়ে দুজন মানুষকে এগোতে দেখলাম। একেবারে কাছে না আসা পর্যন্ত চিনলাম না ওদের। প্রফেসর ভ্যান হেলসিং আর ডক্টর সেওয়ার্ড। বিস্মিত হয়ে ঝট করে উঠে দাঁড়ালাম। একটা হাত বাড়িয়ে প্রফেসর ডাকলেন, চলে এসো মিনা, আর কোনো ভয় নেই, এখন তুমি নিরাপদ। নড়লাম না। তার বদলে প্রশ্ন ছুড়লাম, আপনারা এখানে কি করছেন? আমাকে খুঁজে পেয়েছেন কিভাবে? আমার প্রতিক্রিয়া দেখে একটু যেন রুষ্ট হলেন ওরা। কোথায় হাঁপ ছেড়ে বাঁচবো, ছুটে যাব ওদের কাছে তা না। নিশ্চয়ই ভাবছেন আমি ড্রাকুলার মায়াজালে আটকা পড়ে গেছি, দল ত্যাগ করেছি। কিন্তু তাদের সে ধারণা ভাঙার চেষ্টা করলাম না। কাজটা কঠিন ছিল না, বললেন প্রফেসর। একটা কফিন নিয়ে কোনো সম্ভ্রান্ত ইংরেজ মহিলার পক্ষে সবার অলক্ষ্যে ইউরোপ পাড়ি দেওয়া সম্ভব নয়। একমাত্র সমস্যা ছিল তোমার আর আমাদের মাঝখানের দূরত্ব। সেটা ঘুচিয়েছি শর্টকাটে, নদী আর স্থলপথ পাড়ি দিয়ে। হায় ঈশ্বর, তাহলে তো অনেক কষ্ট করেছেন, বলে উঠলাম। জোনাথন কোথায়? ওর শরীরের অবস্থা ভালো নয়, তাই সঙ্গে আসেনি। মিসেস সেওয়ার্ডের কাছে রেখে এসেছি ওকে। বাক্সের দিকে নজর চলে গেল প্রফেসরের। কাউন্ট কি? মাথা ঝাঁকালাম। দৃষ্টি উজ্জ্বল হয়ে উঠল প্রফেসরের। তাহলে এই সুযোগ ওকে পরপারে পাঠাবার। কাঁধে ঝোলানো ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন তিনি, হাতুড়ি গজাল বের করার জন্য। না, তাড়াতাড়ি বাধা দিলাম ওকে। জোর গলায় বললাম, ওর কিছু হতে দেব না আমি প্রফেসর, আপনাদের সঙ্গেও যাব না। কি বলছেন এসব? হতভম্ব গলায় বললেন সেওয়ার্ড। কেন? সরে দাঁড়াও মিনা, আমাকে জবাব দেবার সুযোগ না দিয়ে বললেন ভ্যান হেলসিং। এমন সুযোগ আর পাওয়া যাবে না। এবার কোনো ভুল করব না আমরা। দাড়ি কমা মেনে খতম করব কাউন্টকে, যাতে আর কোনোদিনও পৃথিবীর বুকে ফিরতে না পারে। ও না থাকলে ইলেনারও ঘোর কেটে যাবে, মুক্ত করা যাবে কুইন্সিকে। ওখানেই তো সমস্যা, বললাম আমি। ইলেনা আর কুইন্সি আমাদের সঙ্গে নেই, আপনারা জানেন না? ভুরু কোঁচকালেন ভ্যান হেলসিং। কোভাস্তো বলল, তোমাদের সবাইকে নিয়ে স্কলোমান্সের উদ্দেশ্যে রওনা দিয়েছে ড্রাকুলা। ভুল করেছেন উনি। ড্রাকুলার সঙ্গে ঝগড়া হয়েছে ইলেনার। কুইন্সিকে নিয়ে পালিয়ে গেছে ও। আমরা ওকেই ধাওয়া করছি। পায়ে পড়ি প্রফেসর, কাউন্টের কিছু করবেন না। ওকে ছাড়া ইলেনাকে খুঁজে পাবো না আমি। কুইন্সিকে হারাবো চিরদিনের মতো। চেহারায় মেঘ জমল ভ্যান হেলসিং এর। ডক্টর সেওয়ার্ডকে দেখে মনে হলো কেউ তাকে এক চামচ তেতো ওষুধ খাইয়ে দিয়েছে। তিক্ত গলায় বললেন, এ দেখছি নতুন সমস্যা প্রফেসর। প্লিজ চলে যান আপনারা, অনুনয় করলাম। আমি কোনো বিপদের মধ্যে নেই, কিন্তু কাউন্ট যদি টের পায় আপনারা আমাদের নাগাল পেয়ে গেছেন, তাহলে সত্যি সত্যি বিপদ ঘটবে। দোহাই লাগে, প্রাণের মায়া থাকে তো এখনই চলে যান। তোমাকে ওই পিশাচটার কাছে ফেলে যাব? রাগী গলায় বললেন প্রফেসর। কখনো না। কিন্তু যেতে আপনাদের হবেই। কুইন্সকে যদি জীবিত ফিরে পেতে চাই, এছাড়া আর কোনো উপায় নেই। ইচ্ছের বিরুদ্ধে আমার কথা মেনে নিতে হলো ভ্যান হেলসিং আর ডক্টর সেওয়ার্ডকে। প্রফেসর বললেন, বেশ, চলে যাচ্ছি আমরা। তবে একেবারে নয়, কাছে পিঠেই থাকবো, যাতে বিপদ দেখা দিলে সাহায্য করতে পারি। ভয়ের কিছু নেই। কাউন্ট যাতে আমাদের উপস্থিতি টের না পায় সে ব্যাপারে সতর্ক থাকব। যথেষ্ট কষ্ট করছো তুমি মিনা, কিন্তু এর শেষ হতে দেরি নেই। গলায় ঝোলানোর জন্য আমাকে একটা সোনার ক্রুশ দিলেন তিনি। বললাম না যে ওটা আমার একেবারেই সহ্য হচ্ছে না। হাতে নিতেই মনে হলো চামড়া পুড়ে যাবে। এর অর্থ বুঝতে কষ্ট হলো না। ভ্যান হেলসিং আর সেওয়ার্ড চলে যেতেই ছুঁড়ে ফেলে দিলাম ওটা। যাক, মিসেস সেওয়ার্ডের তত্ত্বাবধানে জনাথন এখন নিরাপদ।
এটা অন্তত স্বস্তির খবর। আজ আমরা সিগিশোরায় এসে পৌঁছেছি। পাহাড়ের ডগায় উঁচু পাঁচিলে ঘেরা বিচ্ছিন্ন এক শহর এটা। বাড়িঘর সব পুরানা আমলের। দেখলেই মনে হয় যেন মধ্যযুগে এসে পড়েছি। বাতাস ভারী, সবখানে গ্রীষ্মের বিদায়ের ছাপ প্রকট হয়ে আছে। পাতা শূন্য হয়ে আছে সমস্ত গাছপালা। ঢালু পথ ধরে এখানে উঠে এসেছি আমি। কাউন্টের নির্দেশে খুঁজে বের করেছি ছোট এই হোটেলটা। আজ রাতে এখানে বিশ্রাম নিয়ে আগামীকাল সকালে আবার রওনা দেব। একদল জিপসিকে ভাড়া করা হয়েছে আমাদেরকে হারমানস্টেডে নিয়ে যাবার জন্য। কাউন্টের বাক্সটা এখন তাদেরই জিম্মায়। হোটেলে আমি একা। জানি না ভ্যান হেলসিং আর সেওয়ার্ড এখন কোথায়। ট্রেনের ওই ঘটনার পরে আর দেখিনি ওদের। তবে মনে হয় না দূরে কোথাও আছেন। একরোখা স্বভাবের মানুষ। যতই বারণ করি পিছু ছাড়বেন না আমার। একদিক থেকে সেটা স্বস্তির বিষয়। কাছাকাছি দুজন সাহসী বন্ধু আছেন, চাইলেই সাহায্য পাবো। কিন্তু আরেক দিক থেকে আতঙ্ককর, ড্রাকুলা যদি টের পেয়ে যায় ভয়ানক কিছু একটা ঘটে যাবে। দোটানার মধ্যে সময় কাটছে আমার। নিজের জন্য আর পরোয়া করছি না। আমার সমস্ত চিন্তা এখন কুইন্সি আর আমার বন্ধুদের নিয়ে। পরে একটু আগে ড্রাকুলা দেখা করে গেছে আমার সঙ্গে। জানালার কাচ ভেদ করে ওর মুখ দেখলাম প্রথমে। কুয়াশার ঘন এক মেঘের মাঝখানে। খানিক পর পাক খেয়ে সেই কুয়াশা ঢুকে পড়ল কামরায়। তার মাঝ থেকে বেরিয়ে এলো ও। পরিচিত অবয়ব। তারপরেও কেঁপে উঠলাম তাকে দেখতে পেয়ে। ভয় পেও না মিনা, আমার হাত ধরে বলল সে। খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যখন আর কোনো কিছুকেই ভয় পেতে হবে না তোমাকে। বোধহয় বোঝাতে চাইলেও খুব শীঘ্রই জীবন মৃতে পরিণত হব আমি। আর সেটা আঁচ করে আচমকা ক্ষুব্ধ হয়ে উঠল আমার হৃদয়। রাগী গলায় বললাম, কত বড় সর্বনাশ করেছো তুমি আমার জানো? জনাথন আর কোনোদিন ফিরে নেবে না আমাকে। ছেলেকেও হারাবো। বেঁচে থাকলেও সেটা হবে বিতাড়িত জীবন। ভ্রুকুটি করল কাউন্ট। এ কথা কেন বলছো? কারণ কলুষিত হয়ে গেছি আমি। তুমি কলুষিত করেছো আমাকে। কোনো সচেতন খ্রিস্টান পুরুষ এমন স্ত্রীকে ঘরে জায়গা দেবে না। অবজ্ঞার হাসি আসলো ড্রাকুলা। যে সমাজ তোমার অসুবিধার কথা ভাবে না, যে স্বামী তোমার অসহায়ত্বের কথা ভাবে না, তার জন্য কপাল চাপড়াচ্ছ? হা, আমাকে তুমি পিশাচ বলো, অথচ ওদের চেয়ে হাজার গুণ উদার মনা আমি। যাই ঘটুক, আমি তোমাকে কোনোদিন ফিরিয়ে দেব না। চিরদিন থাকবো তোমার পাশে। জোনাথন বা কুইন্সির জন্য হা হুতাশ করো না মিনা। চাইলে তুমি শেষ পর্যন্ত ওদেরকে নিজের করে নিতে পারবে। 3 বার, সির্ফ 3 বার ওদের রক্ত পান করতে হবে তোমাকে। মানে, যদি তুমি আমার প্রস্তাবে রাজি হও আর কি। এর কোনো জবাব দিতে পারলাম না। চুপ করে রইলাম। কি ঠিক করলে? জিজ্ঞেস করলো ড্রাকুলা। কুইন্সিকে মরতে দেখতে চাও, নাকি চাও ও অনন্তকাল বেঁচে থাকুক? আপাতত আমি শুধু ওকে জীবিত উদ্ধার করতে চাই, আর কিছু না। যদি সফল হই তখন না হয় সিদ্ধান্ত জানাবো। বেশ, যা তোমার ইচ্ছে, বলে চলে গেল ড্রাকুলা। 1 ডিসেম্বর, হারমানস্টাডে পৌঁছেছি আমরা। ওয়াগনে চাপিয়ে তিরনাভ নদীর চওড়া উপত্যকা ধারে এখানে আমাদেরকে নিয়ে এসেছে জিপসিরা। পথে কেউ কোনো কথা বলেনি আমাদের সঙ্গে। ভদ্রতা কাকে বলে জানে না ওরা। আচার আচরণ আদিম, বর্বরের মতো। লোকগুলোকে দেখলেও ভয় করে। এক একজন যেন মূর্তিমান দৈত্য। পুরু গোফলা ভয়ঙ্কর চেহারা সবার। ওদের দিকে তাকাইনি ঠিক মতো। যাত্রার পুরো সময়টা কাটিয়েছি পথের দুধারের দৃশ্য দেখতে দেখতে। বেশ কিছু গ্রাম পেরিয়ে এসেছি আমরা। দেখতে সুন্দর, ছবির মতো। কিন্তু ওগুলো দেখে আনন্দ পাইনি। তার বদলে মনে পড়েছে বাড়ি থেকে কত দূরে চলে এসেছি আমি। যে বাড়িটায় এসে উঠেছি সেখানে বড় একটা কামরা দেয়া হয়েছে আমাকে। বড়সড় একটা ফায়ারপ্লেসের কারণে ঠান্ডার উৎপাতও নেই।
জানালা থেকে হারমানস্টাড শহরের পুরোটা নজরে পড়ে। রাস্তাগুলো নুড়ি বিছানো, দুধারে বারোক নির্মাণশৈলীর অনুসারে বাড়িঘর। দূরে মাথা তুলে রেখেছে গির্জার পেঁচানো চূড়া আর গম্বুজের সারি। আরো দূরে দেখা যায় বরফে ঢাকা পাহাড় সারি। ওখানেই আমাদের গন্তব্য। বেচারা কুইন্সির পক্ষে কি সম্ভব ওই রুক্ষ পরিবেশে বেঁচে থাকা? অস্বীকার করবার উপায় নেই। ড্রাকুলার কাজকর্মে কিছুটা সন্দিহান হয়ে উঠেছি আমি। ইলেনাকে ওই স্কলমান্স পর্যন্ত পৌঁছতে দিচ্ছে কেন? যাই বলুক কাউন্ট, আমি নিশ্চিত এতদিনে ওকে ধরে ফেলতে পারত সে। কেন সেটা করেনি? নিশ্চয়ই কোনো মতলব আছে ওর। কিন্তু এই মুহূর্তে ওর উপরে ভরসা করা ছাড়া আর কোনো বিকল্প নেই আমার। কি আর করা? মনের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব চাপা দিয়ে আসায় বুক বাঁধতে হচ্ছে। ৩ অথবা ৪ ডিসেম্বর। তারিখের ব্যাপারে আমি নিশ্চিত নই। সময়ের হিসাব হারিয়ে ফেলেছি। তাই ঘটনাগুলো শুধু ক্রমান্বয়ে লিখে যাব বলে ঠিক করেছি। ২ তারিখে হারমানস্টাড ছেড়েছিলাম আমরা। পর্বতমালার ভিতরে যতদূর যাওয়া সম্ভব ওয়াগনে করে আমাদেরকে নিয়ে এসেছিল জিপসিরা। পথ দুর্গম হয়ে ওঠায় তারপর পায়ে হেঁটে এগোলাম আমি আর ড্রাকুলা। জিপসিরা রয়ে গেল পিছনে। বন জঙ্গল আর বুনো প্রান্তর ভেদ করে রাতের আধারে হাঁটছিলাম আমরা। চাঁদের হালকা আভাই পথ দেখার একমাত্র ভরসা। বাতাসে কেঁপে ওঠা গাছের পাতা আর কদাচিৎ নিঃসঙ্গ পেঁচার ডাক ছাড়া আর কোনো আওয়াজ ছিল না কোথাও। ঘুমিয়েছিল বিশ্ব চরাচর। বেশ ঠান্ডা পড়েছিল। ক্ষণে ক্ষণে শীতে কেঁপে উঠছিলাম আমি। গাছপালার ঘন অরণ্য থেকে উঁচু ঘাসে ঢাকা খোলা একটা জায়গায় পৌঁছেই দাঁড়িয়ে পড়ল ড্রাকুলা। দিগন্তের দিকে ফিরে হাত নাড়তে দেখলাম ওকে। সঙ্গে সঙ্গে আকাশ ছেয়ে গেল ঘন কালো মেঘে। বইতে থাকলো কনকনে ঠান্ডা হাওয়া। শুরু হলো ভারী তুষারপাত। ব্যাপারটা মোটেই স্বাভাবিক নয়। মনে হলো কাউন্টের ডাকেই অমন বিরূপ চেহারা নিচ্ছে প্রকৃতি। সামনে এগোনো কষ্টকর হয়ে উঠল, কিন্তু ড্রাকুলা নির্বিকার। আমার হাত ধরে টেনে নিয়ে চলল সে। ধীরে ধীরে খাড়া হয়ে এলো পাহাড়ি ঢাল। কালচে পাহাড়ি প্রাচীর দেখে দমে গেলাম। শরীর তখন ক্লান্তিতে ভেঙে পড়েছে। হাঁপাতে হাঁপাতে বললাম, আমার বিশ্রাম দরকার কাউন্ট। আজ রাতে আমার পক্ষে পাহাড় বাওয়া সম্ভব নয়। তাহলে বিশ্রামের একটা জায়গা খুঁজে দিচ্ছি তোমাকে, নরম গলায় বলল ড্রাকুলা। তারপর আমি একাই এগোবো। ঘাসে ঢাকা প্রান্তর পেরিয়ে উঁচু একটা টিলার কাছে পৌঁছলাম আমরা। দুপাশে ঘন জঙ্গল। টিলার ডগায় মাথা উঁচু করে রেখেছে একটা কাঠের বিল্ডিং। দেখা মাত্র বুঝলাম ওটা একটা অর্থোডক্স গির্জা। এ অঞ্চলে দুর্লভ। পেঁচানো চূড়া তীরের মতো উঠে গেছে আকাশের পানে। গির্জার চারপাশে রয়েছে ছড়ানো ছিটানো পুরনো কবর। মাটির একটা রাস্তা গেছে প্রবেশ পথের দিকে। রাস্তায় ফুটে আছে গরুর গাড়ির চাকার দাগ। পোর্চের নিচে পৌঁছে থামল ড্রাকুলা। দরজায় পেরেক মারা ক্রুশ বলে দিচ্ছে ভিতরে ঢুকতে পারবে না সে। আমাকে বলল, এখানেই থাকো তুমি। আমি স্কলমান্সে যাচ্ছি। কখন ফিরবো বলতে পারছি না। ওখানে আমার সময় লাগবে। তবে যখনই ফিরি তখন তোমার চূড়ান্ত সিদ্ধান্ত যেন তৈরি থাকে, নইলে ছেলেকে আর দেখতে পাবে না। কথা শেষ করেই উড়ন্ত তুষারের মাঝে হারিয়ে গেল ও। আমিও ঝটপট ঢুকে পড়লাম গির্জায়। ভিতরে কেউ নেই। প্রার্থনা বেদির পিছনে দেশলাই আর মোমবাতি পাওয়া গেল। কয়েকটা জ্বালিয়ে ফেললাম। ব্যবস্থা করলাম আলোর। লাকড়ি একটা চুলা খুঁজে বের করলাম। এরপর তাতে কাঠকুটো জড়ো করে আগুন জ্বালালাম। পোহাতে লাগলাম তাপ। সঙ্গে খাবারের পোটলা ছিল। সেখান থেকে রুটি, পনির আর সসেজ বের করে ক্ষুধা মেটালাম। বোতল থেকে খেলাম পানি। শরীরও গরম হয়ে উঠেছে ততক্ষণে। পরিষ্কার হয়ে এলো চিন্তা ভাবনা। টের পেলাম
চরম একটা ঘোষণা দিয়ে গেছে ড্রাকুলা। আর দেরি করতে রাজি নয় সে। যখন ফিরবে তখন আমাকে জানাতেই হবে আমি ওর সঙ্গিনী হতে রাজি আছি কিনা। সেই সঙ্গে কুইন্সির জন্য বেছে নিতে হবে মৃত্যু বা ভ্যাম্পায়ারের জীবন। দেয়ালে হেলান দিয়ে চোখ মুদলাম, সাহায্য কামনা করলাম ঈশ্বরের কাছে। কিন্তু হায়, তা কি আমি পাবো? পিশাচের স্পর্শে অপবিত্র হয়ে গেছি আমি। কেন আমার প্রার্থনা কবুল করবেন ঈশ্বর? আবার যখন চোখ খুললাম, দৃষ্টি চলে গেল গির্জার দেয়ালে। সব জায়গা ঢাকা পড়ে গেছে কাঁচা হাতে আঁকা দেয়াল চিত্রে। সেই সব ছবির মাঝ থেকে সন্ন্যাসী আর ধর্মযোদ্ধারা যেন তাকিয়ে আছে আমার দিকে, উপহাস করছে আমার মনের দ্বিধাদ্বন্দ্ব লক্ষ্য করে। এক হিসেবে সেই উপহাস অযৌক্তিক নয়। শুভ আর অশুভর মাঝ থেকে একটাকে বেছে নেওয়া কঠিন হওয়া উচিত নয় কোনো খাঁটি খ্রিস্টানের জন্য। তার ফলাফল যতই ভয়াবহ হোক না কেন, এর অর্থ মৃত্যু বেছে নিতে হবে আমাকে, আপন সন্তানের মৃত্যু। সেটাই পারছি না। অশান্ত হৃদয় নিয়ে বসে রইলাম আমি পুরনো সেই নির্জন গির্জার ভিতরে। বোধহয় ঘুমিয়ে পড়েছিলাম। ভোরের দিকে জেগে উঠলাম। আগুন নিভে গিয়ে লাকড়িগুলো তখন অঙ্গারে পরিণত হয়েছে। মোমবাতিগুলোও নিভু নিভু প্রায়। বাইরের তুষার ঝড়ের প্রকোপ বেড়েছে। পাগলা বাতাসের অত্যাচারে কোকিয়ে উঠছে গির্জার প্রাচীন কাঠামো। আগুন নিভে যাওয়ায় তাপ নেই। ঠান্ডায় অসাড় হয়ে গেছে আমার শরীর। হঠাৎ ধড়াম করে খুলে গেল গির্জার দরজা। আপাদমস্তক সাদা হয়ে যাওয়া দুটো ছায়ামূর্তি ঢুকলো সেখান দিয়ে। স্বস্তির নিঃশ্বাস ফেললাম তাদেরকে চিনতে পেরে। ফ্যান হেলসিং আর ডক্টর সেওয়ার্ড। মিসেস হারকার, আমাকে দেখে প্রায় ছুটে এলেন ডাক্তার। ঈশ্বরকে ধন্যবাদ, আপনাকে খুঁজে পেয়েছি। জানালা দিয়ে আলো দেখেই সন্দেহ হয়েছিল। আপনি ঠিক আছেন তো? ড্রাকুলা কোথায়? স্কলমন্সে গেছে ও। দাঁত কপাটি ঠেকিয়ে কোনো মতে জবাব দিলাম। তাড়াতাড়ি পাশে বসে আমাকে দু ঢোক ব্রান্ডি খাওয়ালেন ভ্যান হেলসিং। শরীরের শিরায় উপশিরায় যেন আগুনের স্রোত বয়ে গেল। চোখের পলকে কেটে গেল আড়ষ্টতা। সোজা হয়ে বসলাম। আমার ঘাড় পরীক্ষা করতে শুরু করলেন ভ্যান হেলসিং। ওভাবে দেখার কিছু নেই প্রফেসর, বললাম তাকে। আমার কিছু হয়নি, স্রেফ ঠান্ডায় জমে গেছি, আর কিছু না। তাহলে তাড়াতাড়ি শরীর গরম করে নাও, বললেন প্রফেসর। অনেক দূর যেতে হবে আমাদের। ঠান্ডায় নাকের ডগা টুকটুকে লাল হয়ে গেছে তার, দেখাচ্ছে সার্কাসের ভাঁড়ের মতো। ফিক করে হেসে ফেললাম। হাসছো যে? আপনার নাক প্রফেসর। নাকের ডগায় আঙ্গুল রেখে প্রফেসর হাসলেন। যত খুশি ঠাট্টা করো, তোমার মুখে যে হাসি ফুটেছে এটাই সবচেয়ে বড় কথা। ইলেনার ব্যাপারে আমাকে জিজ্ঞেস করলেন ওরা। জানালাম এখন পর্যন্ত ওর ছায়াও দেখিনি। ভ্যান হেলসিং বললেন, যেখানেই গিয়ে থাকুক আশা করি ভালো কোনো আশ্রয় খুঁজে নিয়েছে, নইলে এই আবহাওয়ায় কুইন্সি নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে। মিনা, হাঁটতে পারবে তুমি? এখানে আর এক মুহূর্ত সময় নষ্ট করা চলবে না। স্কলমান্সে পৌঁছানোর আগেই বাধা দিতে হবে ড্রাকুলাকে। সেটা আদৌ সম্ভব কিনা জানি না, কিন্তু চেষ্টা তো করা চাই। পারবো, বলে উঠে দাঁড়ালাম। ভ্যান হেলসিং আর ডক্টর সেওয়ার্ডের সাহায্য নিয়ে বেরিয়ে এলাম গির্জার বাইরে। এতক্ষণে বুঝলাম কি তাণ্ডব বয়ে যাচ্ছে চারপাশে। ঝড়ো বাতাসের শো শো আওয়াজে কান ঝালাপালা। তুষারের পর্দায় ঢাকা পড়ে গেছে চারদিক। 10 ফুটও দৃষ্টি চলে না। এই আবহাওয়া ড্রাকুলাই সৃষ্টি করেছে, বললাম আমি। কেউ যেন তার পিছু নিতে না পারে। আমিও যেন পালাতে না পারি গির্জা ছেড়ে। কথাটা বলতে বলতেই তুষারের মাঝে তৃতীয় একটা মূর্তিকে আকার নিতে দেখলাম। আমাদের দিকে উড়ে এলো ওটা। ভয়ে প্রফেসরের হাত খামচে ধরলাম আমি। মরার মতো চেহারা আর রক্তলাল ঠোঁট দেখে প্রাণীটাকে চিনে ফেলেছি। ভ্যাম্পায়ার। কারফাক্স অ্যাবিতে দেখা সেই রহস্যময় ভ্যাম্পায়ার। ভয় পাবেন না মিসেস হারকার, সামনে এসে বলল সে। আমি আপনাদের সাহায্য করতে এসেছি।
বেঁচে থাকতে যতটা বিশ্বাস করতেন আমাকে, এখনো ততটাই করতে পারেন নির্দ্বিধায়। আমি আপনার ক্ষতি করব না। প্রফেসর কোভাক্স তাকে চিনতে পেরে বিস্মিত গলায় বলে উঠলাম, হ্যাঁ। সুর মেলালেন ভ্যান হেলসিং। ও আমাদের সঙ্গেই এসেছে, স্কলমানসে নিয়ে যাবে। ওকে ছাড়া এত দূর আসতে পারতাম না আমরা। কিন্তু ড্রাকুলা তো বলেছে ওর পরামর্শেই কুইন্সিকে নিয়ে পালিয়ে এসেছে ইলেনা। তাহলে মিথ্যে বলেছে সে, বললেন প্রফেসর কোভাক্স। এ নিয়ে এখন আলোচনা করে লাভ নেই। হাতে সময় কম। আমাদের এখনই রওনা হওয়া দরকার। কিভাবে? বললাম আমি। কি ভয়ঙ্কর ঝড় বইছে দেখেছেন? পথ হারিয়ে নির্ঘাত মারা পড়ব আমরা। মিসেস হার্কার ঠিকই বলেছেন, একমত হলেন সেওয়ার্ড। ঝড়ের প্রকোপ না কমার আগে রওনা হওয়া ঠিক হবে না। এতটা হতাশ হবেন না, বলে মুচকে হাসলেন কোভাক্স। উল্টো ঘুরলেন। অদ্ভুত ভঙ্গিমায় মাথা নাড়তে থাকলেন তিনি। একটু পরেই তুষারের ভিতরে বিশালদেহী কতগুলো আবছা মূর্তি উদয় হলো। আকারে আকৃতিতে মনে হলো ওগুলো মানুষ। এইসব ক্ষমতা আমার জন্য নতুন, বললেন কোভাক্স। ড্রাকুলার মুখোমুখি হবার আগে যদি অভ্যস্ত হয়ে নিতে পারতাম বড় ভালো হতো। তবে অসুবিধে নেই, আসুন। যতটুকু পারি আপনাদেরকে গাইড করব আমি। নিচু লয়ের একটা গর্জন ভেসে এলো মূর্তিগুলোর দিক থেকে। ভয়ার্ত গলায় বললাম আমি, প্রফেসর কোভাক্স, ওগুলো কি ভালুক? হ্যাঁ মিসেস হারকার, আমি ডেকে এনেছি ওদের পথ দেখাবার জন্য। আসুন। বুঝলাম। ড্রাকুলা যেভাবে নেকড়ে বা বাদুড়কে নিয়ে কাজ করাতে পারে, সেভাবে কোভাক্সও ভালুককে নিয়ে কাজ করাতে চাইছেন। ভ্যাম্পায়ারদের এই ক্ষমতা সম্পর্কে কম বেশি জানা আছে আমাদের, তাই নির্দ্বিধায় পা বাড়ালাম তার পিছু পিছু। খানিক পরেই প্রহরীর মতো ৫টা ভালুক ঘিরে ফেলল আমাদের। এগোতে শুরু করলো তাল মিলিয়ে। ওদের বিশাল দেহগুলো বাতাসের বিরুদ্ধে প্রাচীরের মতো কাজ করছে। কাজেই সহজে হাঁটতে পারলাম আমরা। শুরু হলো অবিরাম পথ চলা। যাত্রাটা কতখানি দীর্ঘ ছিল তা ঠিক বলতে পারবো না। একদিন হতে পারে, দুদিন হওয়াও বিচিত্র নয়। সময় নিয়ে ভাববার কোনো অবকাশ ছিল না। শরীরের সমস্ত শক্তি একত্র করে আমরা শুধু এগিয়ে গিয়েছি। চলতে চলতে প্রফেসর কোভাক্সের করুণ কাহিনী আমাকে শুনিয়েছেন ভ্যান হেলসিং। সমবেদনা অনুভব করেছি তার জন্য। সেই সঙ্গে বেহরিটের কথা শুনে ভয়ে কেঁপে উঠেছি। যদ্দূর বুঝেছি, ড্রাকুলার চেয়েও ভয়ঙ্কর পিশাচ সে। কুইন্সি যদি ওর হাতে পড়ে, তার চেয়ে খারাপ আর কিচ্ছু হতে পারে না। বিশ্রাম আর খাওয়া দাওয়ার জন্য নিয়মিত কিন্তু সংক্ষিপ্ত বিরতি নিলাম আমরা। সময় সুযোগ মতো একটু আধটু ঘুমিয়েও নিলাম। তবে সেই ঘুম প্রশান্তির হলো না। চোখ মুতলেই দেখলাম ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন, নিজেকে নিয়ে, কুইন্সিকে নিয়ে। যা হোক, ধীরে ধীরে ক্লান্তি ছেকে ধরল আমাদেরকে। কোভাক্স যখন উঁচু একটা পাহাড় টপকে আমাদেরকে নিয়ে জলাশয় আর জঙ্গলে ঘেরা গভীর এক উপত্যকায় পৌঁছলেন, তখন সবার আধমরা দশা। উপত্যকায় পা রাখতেই গর্জে উঠল বাতাস। দুরন্ত বেগে এসে ঝাঁপিয়ে পড়ল আমাদের গায়ের উপর। মনে হলো বুঝি তাড়াতে চাইছে আমাদেরকে, উড়িয়ে দিতে চাইছে খড়কুটোর মতো। ডক্টর সেওয়ার্ড চেঁচিয়ে উঠলেন। ভ্যান হেলসিং শক্ত করে চেপে ধরলেন আমার হাত। ভালুকগুলো পাগলের মতো ছোটাছুটি করে এদিক সেদিক পালিয়ে গেল। আমাদেরকে পিছু নিতে বলে ছুট লাগালেন কোভাক্স। আমরাও তাই করলাম। খুব শীঘ্রই পৌঁছে গেলাম বিশাল এক গুহামুখের সামনে। ঢুকে পড়লাম ওখানে। আর তখনই পাহাড়ি ঢাল থেকে নামলো তুষার ধস। বন্ধ হয়ে গেল গুহামুখ। জ্যান্ত কবর হলো আমাদের। ডক্টর সেওয়ার্ডের হাতে ধরা লণ্ঠনের মিটমিটে আলোয় স্থাণু হয়ে দাঁড়িয়ে রইলাম আমরা কিছুক্ষণ। ধাতস্থ হয়ে নেবার চেষ্টা করছি। দেখার মতো চেহারা হয়েছে সবার। ক্লিষ্ট, পরিশ্রান্ত। সবচেয়ে খারাপ অবস্থা ভ্যান হেলসিং এর। বয়স্ক মানুষ, শারীরিক ধকলে সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছেন। তীব্র ঠান্ডায় নীল হয়ে গেছে চামড়া। শ্বাস ফেলছেন টেনে টেনে। চারপাশে নজর বোলালাম। গুহাটা বেশ বড়।
বাতির আলো সবখানে ঠিক মতো পৌঁছচ্ছে না। মাথার উপর থেকে ভেসে আসছে সরসর আওয়াজ। বাদুড় বোধ হয়। বাতাসে তাদের বিষ্ঠা আর সোদা গন্ধ। আটকে পড়ে গেছি আমরা, বললাম আমি। এখান থেকে বেরোতে হলে বরফ করতে হবে। তার কোনো দরকার নেই, বললেন কোভাক্স। জায়গা মতোই এসেছি আমরা। এটাই স্কলমান্সের প্রবেশ পথ। বুক টিপ টিপ করে উঠল কথাটা শুনে। আমরা কি যাব ওখানে? অবশ্যই, নইলে এসেছি কেন? গুহার ভিতর দিকে এগোতে শুরু করলেন কোভাক্স। আমরা পিছু নিলাম তার। খানিক পরেই অন্ধকারের মাঝে ফুটে উঠল আলোর রেখা। দূর থেকে আসছে, যেন আমাদের স্বাগত জানাবার জন্যই জ্বালানো হয়েছে আলো। যত এগোলাম ততই উজ্জ্বল হতে থাকলো ওটা। হঠাৎ সেই আলোর মাঝে দেখা গেল একটা ছায়ামূর্তি আমাদের দিকে এগিয়ে আসছে। আলোটা তীব্র হয়ে উঠল, ঝলসে গেল চোখ, ভো করে উঠল মাথা। অস্ফুট একটা আর্তনাদ করলাম আমি। তারপর হঠাৎ দপ করে নিভে গেল সব আলো। গুহার ভিতরেরটা, এমনকি ডক্টর সেওয়ার্ডের হাতের লণ্ঠনটাও। নিকোষ অন্ধকার গ্রাস করল আমাদের। চিৎকার করে উঠলেন ভ্যান হেলসিং। কাঁধে একজোড়া রোমশ হাতের স্পর্শ অনুভব করলাম। দুনিয়া দুলে উঠল। হুড়মুড় করে পড়ে গেলাম মেঝেতে। তারপর আর কিছু মনে নেই। শেষ পর্বের ঠিক আগের এই পর্বে গল্প পৌঁছেছে ভয়ঙ্কর এক শিখরে। সব চরিত্র যেন ছুটছে এক অনিবার্য পরিণতির দিকে। পরবর্তী পর্বেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। তাই সাথে থাকুন, আর পর্বটি মিস করবেন না। সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর গল্পে থাকুন।